নমস্কার, সকলকে আমার শুভেচ্ছা। আজ আমি প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস এই বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এই উপস্থাপনায় আমরা চর্যাপদ থেকে শুরু করে মঙ্গল কাব্য এবং মধ্যযুগের বিভিন্ন সাহিত্য ধারা সম্পর্কে জানব কিছুটা। প্রাচীন ও মধ্যযুগ বাংলা ভাষা ও সাহিত্যের ভিত্তি নির্মাণ করেছে। এই সময়ে ধর্ম, সমাজ, সংস্কৃতি এবং মানুষের জীবনযাত্রা সাহিত্যে গভীরভাবে প্রতিফলিত হয়েছে। বাংলা সাহিত্যের যুগ বিভাগ। বাংলা সাহিত্যকে সাধারণত তিনটে যুগে ভাগ করা যায়: প্রাচীন যুগ, মধ্যযুগ আর আধুনিক যুগ। প্রাচীন যুগ হচ্ছে কোন সময়কালটাকে বলা হচ্ছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচীন যুগের সময়কাল। এর প্রধান সাহিত্যিক নিদর্শন আমরা কি পাই? চর্যাপদ। আর মধ্যযুগ, মধ্যযুগের প্রথম দিকটা অন্ধকার যুগ হিসাবে ধরা হয়। এই অন্ধকার যুগ কোনটাকে বলা হচ্ছে 1200 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্তকে। এই সময়ে দুটো সাহিত্যিক নিদর্শন পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে শূন্য পুরাণ এবং শেকসু ভদায়া। এবার আদি মধ্যযুগ আর অন্ত মধ্যযুগ। আদি মধ্যযুগের সময়টা হচ্ছে 1350 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময় সাহিত্যিক নিদর্শন আমরা পাই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এবং অনুবাদ সাহিত্য। এবং অন্ত মধ্যযুগের সাহিত্যিক নিদর্শন, অন্ত মধ্যযুগের সময়কাল হচ্ছে 1500 থেকে 1760 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময় সাহিত্যিক নিদর্শন পাই বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য এবং রসং সাহিত্য। আর আধুনিক যুগ সময়টা কোনটা বলছি? 1800 থেকে বর্তমান কাল পর্যন্ত সময়টাকে আমরা আধুনিক যুগ হিসাবে ধরছি। প্রাচীন যুগ। প্রাচীন যুগের প্রধান নিদর্শন চর্যাপদ। এই চর্যাপদ আবিষ্কার করেন 1907 সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে এটি আবিষ্কার করেন। হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদিত তথা বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক 1916 সালে প্রকাশিত হাজার বছরের পুরনো বাংলা ভাষায় রচিত বৌদ্ধ গান ও দোহা গ্রন্থে সংকলিত 24 জন বৌদ্ধ সিদ্ধাচার্য রচিত 46.5টি গানের সংকলন। এই চর্যাপদ আসলে বৌদ্ধ সহজিয়া সাধকদের রচিত প্রাচীন সাধন সঙ্গীত। এই চর্যাপদের ভাষা কি? শান্ত ভাষা বা আলো আধারী ভাষা। চর্যাপদের কয়েকজন পদকর্তা হলেন লুইপা, কানপা, ভুসুকাপা। এইভাবে 24 জন আমরা কবিকে পাই। এতে মোট 46টি পূর্ণাঙ্গ ও একটি অখণ্ডিত পদ পাওয়া যায়। খণ্ডিত পদ পাওয়া যায়। চর্যাপদের পেশা কি? চর্যাপদের মানুষজনের পেশা ছিল শিকার করা, নৌকা বিহার করা এবং তাঁত বোনা। অন্ধকার যুগ। অন্ধকার যুগ কোন সময়টাকে বলছি? 1200 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত। কেন অন্ধকার যুগ বলছি? 1204 সালে বখতিয়ার খলজি বাংলা জয়ের ফলে নানা রকম সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দেখা যায়। সেই সময়ে বাংলাতে সাহিত্য চর্চা একবারে থমকে গিয়েছিল। সেই জন্য এই সময়টাকে আমরা অন্ধকার যুগ হিসাবে ধরে নিয়েছি। সাহিত্যিক নিদর্শন। সেই সময় সাহিত্যকর্মের মধ্যে রয়েছে রামাই পণ্ডিতের শূন্য পুরাণ এবং হলায়ত মিশ্রের শেকসু ভদায়া। এগুলো প্রধানত সংস্কৃত এবং অপভ্রংশ মিশ্রিত ভাষার রূপে দেখা যায়। আদি মধ্যযুগ। আদি মধ্যযুগের শ্রেষ্ঠ কাব্য হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করেছেন 1909 সালে বসন্ত রঞ্জন রায় বিদ্যবল্লভ বাঁকুড়ার এক গোয়ালঘর থেকে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি আবিষ্কার করেন। এর রচয়িতা গুরুচণ্ডী দাস। এটি মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম একক এবং অখণ্ড একটা কাব্য। এতে তিনটে চরিত্র আছে, রাধা, কৃষ্ণ এবং বড়াই। এতে রাধা কৃষ্ণের প্রণয় লীলার একটা আখ্যান আছে, দেখানো হয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট পদ আছে 418টি।
এবং মোট খণ্ড আছে 13টি। এই 13টি খণ্ড হলো জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দান খণ্ড, লঙ্কা খণ্ড, ভার খণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালীয় দমন খণ্ড, বস্ত্রহরণ খণ্ড, হার খণ্ড, বাণ খণ্ড, বংশী খণ্ড এবং রাধা বিরহ। মধ্যযুগের অনুবাদ সাহিত্য। তো অনুবাদ সাহিত্যের আমরা মধ্যে কি কি পাই? কৃত্তিবাসী রামায়ণ পাই, মহাভারত অনুবাদ পাই, ভগবত শ্রীকৃষ্ণ বিজয়। কৃত্তিবাস ওঝা রচিত শ্রীরাম পাঁচালী বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় রামায়ণ অনুবাদ, যা বাঙালি পাঠককে গভীরভাবে প্রভাবিত করেছিল। মহাভারত, কবীন্দ্র পরমেশ্বর প্রথম বাংলায় মহাভারত রচনা করেন। পরবর্তীতে কাশিরাম দাস মহাভারত অনুবাদ করে, সেটা সর্বাধিক বাঙালি পাঠকের কাছে জয়লাভ করে। ভগবত ও শ্রীকৃষ্ণ বিজয়। মালাধর বসু ভাগবতের অনুবাদ শ্রীকৃষ্ণ বিজয় রচনা করেন, এই জন্য তিনি গুণরাজ খাঁ উপাধি পান। বৈষ্ণব পদাবলী ও শ্রী চৈতন্য। শ্রী চৈতন্যদেব 1486 থেকে 1533-এ প্রেম ধর্মের আবির্ভাবে বাংলা সাহিত্যে অভূতপূর্ব বিপ্লব ঘটে। তার প্রভাবেই বৈষ্ণব পদাবলী এবং জীবনী সাহিত্যের বিকাশ ঘটে। তার প্রধান 4জন পদকর্তা হচ্ছে বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস ও গোবিন্দ দাস। আমরা জীবনী সাহিত্যের মধ্যে কি কি পাই? বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত এবং কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত বিশেষভাবে উল্লেখযোগ্য। মঙ্গল কাব্যের ধারা। এই মঙ্গল কাব্যগুলো কেন হয়েছিল? এই লৌকিক দেবদেবীদের মাহাত্ম্য প্রচারের উদ্দেশ্যেই রচিত হয়েছিল এই মঙ্গল কাব্যগুলো। মঙ্গল কাব্যের মধ্যে আমরা কি কি পাই? মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল। মনসাঙ্গা মঙ্গলে কি দেখানো হয়েছে? দেবী মনসা ও চাঁদ সদাগরের আখ্যান দেখানো হয়েছে। চণ্ডী মঙ্গল, কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী রচিত এই চণ্ডী মঙ্গল, এতে দেখানো হয়েছে কালকেতু ফুল্লরা ও ধনপতি সওদাগরের গল্প। অন্নদা মঙ্গল, ভারতচন্দ্র রায়গুণাকারে রচিত অন্নদা মঙ্গল। এই অন্নদা মঙ্গল মধ্যযুগের কাব্যকলার একটা শ্রেষ্ঠ নিদর্শন। আরাকান রাজসভার সাহিত্য। আরাকান বা রোসাং রাজসভায় মধ্যযুগের বাংলা সাহিত্য প্রথম ধর্মীয় আবহের বাইরে এসে খাঁটি লৌকিক মানবিক রূপ ধারণ করে। দৌলত কাজী, বাংলা সাহিত্যের প্রথম লৌকিক কাব্য সতী ময়না ও লোরচন্দ্রারই রচনা করেন। মহাকবি আলাওলের পদ্মাবতী বিশেষভাবে খ্যাতি অর্জন করেন। অন্তমধ্যযুগ এবং লোকসাহিত্য। অন্তমধ্যযুগে আমরা কি পাই? শাক্ত পদাবলী। এই শাক্ত পদাবলীতে কি আছে? দেবী কালীর প্রতি ভক্তি এবং বাৎসল্য বশেই রচিত বিভিন্ন শ্যামা সঙ্গীতের একটা ধারা। এখানে প্রধান কবি হচ্ছে রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য। এই শাক্ত পদাবলীতে কবি কালীকে মেয়ের প্রতি ভক্তি করেছেন। মনমোহন গীতিকা। মনমোহন গীতিকায় কি আছে? পূর্ববঙ্গের কালজয়ী লোকগাথা, মহুয়া, মলুয়া, দেওয়ানা, মদিনা ইত্যাদি। কবিগান ও চর্চা। 18 শতকের শেষে লোককবিরা বিভিন্ন প্রতিযোগিতামূলক এবং বিতর্ক গানের মাধ্যমে এই কবিগান ও চর্চাগুলো তৈরি করেছে। ধন্যবাদ। এখানে আমরা শেষ করলাম।